বন্ধুরা, গার্মেন্টস নিয়ে যে ভিডিওগুলো করছিলাম তার মধ্যে আরেকটা বিষয় ছিল গার্মেন্টস ফ্যাক্টরি কতবার ধ্বংসের পর আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। অ্যাকচুয়ালি দেখেন, একটা ফ্যাক্টরি মানুষ যখন দাঁড় করায় তখন সব কিছু নিয়ে ঝাঁপায় পড়ে, সাথে আরও 10 জায়গা বাকি বাঁধায়। যেমন বলে না, বিয়ের কার্ড ছাপানো হয়ে গেলে বিয়ের টাকা ভূতে জোগায়। অর্থাৎ পকেটে আছে মেয়ের বাবার মাত্র 50,000 টাকা, বিয়ের অনুষ্ঠান দিতে লাগবে 5 লাখ টাকা, কার্ড ছাপায় 10 জায়গায় আপনার ইয়ে করছে, আপনার দাওয়াত দিচ্ছে, কোথার থেকে সহযোগিতা এসে অন্তত মেয়েটার বিয়ে হয়ে গেল। তা ওই বিয়ের কার্ড ছাপানো হয়ে গেলে বিয়ের টাকা ভূতে জোগায়, এরকম একটা প্রবাদ প্রবচন আমাদের সমাজে গ্রাম অঞ্চলে প্রচলিত আছে। তো গার্মেন্টস ফ্যাক্টরিও যখন মানুষ এরকম দাঁড় করায়, তো চারপাশ থেকে সব কিছু খরচ টরচ করে আরও 10 জায়গা থেকে দেনা করে সুদে টাকা এনে কত জায়গাতে কত কিছু করে একটা ফ্যাক্টরি দাঁড় করায়। ফ্যাক্টরি দাঁড় করালে তো সাথে সাথে ওয়ার্কার আসে না, আবার ওয়ার্কার আসলে সাথে সাথে ওয়ার্ডার আসে না, আবার ওয়ার্ডার আছে ওয়ার্কার নাই, ওয়ার্কার আছে ওয়ার্ডার নাই। এটা নন স্টপ চলতে থাকে 6টা মাস। এই 6টা মাসেও অনেক টাকার এই গার্মেন্টসটা দেউলিয়া হয়ে যায়। তো দেখা যায় তার মধ্যে 60% ছোটো গার্মেন্টস যারা শুরু করছে তারা দেউলিয়া হয়ে ঘরে চলে যায়, আর 40% যারা টিকে থাকে অন্য অন্য ছত্রছায়ায়, যে আমি যদি ফ্যাক্টরি দিতে পারি তাহলে আমার এমন একজন পরিচিত আছে, কথা আমার বোনের জামাই গার্মেন্টসের জিএম, অথবা কেস একটা বাইং হাউসের সিনিয়র অফিসার অথবা জিএম, উনি আমাকে 12 মাস কিছু কাজ দিবে, তো ওইটা করেই বেঁচে থাকবো। তো এইভাবে অ্যাকচুয়ালি ছোট ছোট ফ্যাক্টরিগুলো দাঁড়ায় যায় কিন্তু নিজস্ব লোকজন যখন থাকে। কিন্তু ছোট ফ্যাক্টরি যদি কাস্টমার তৈরি করে তারপরে যদি অর্ডার এনে যদি দাঁড় হইতো, তাহলে এই জোবায়েদ ভাই যতদিন টিকে আছে এর 100 ভাগের 1 ভাগও টিকে থাকতে পারতো না, কারণ টাকা দিয়ে পৃথিবীতে সব কিছু সবসময় হয় না। তো এখন একটা গার্মেন্টস যখন রাজনৈতিক অথবা ওয়ার্কার অথবা কোনো পরিবেশগত কোনো অথবা বাইরের ছলচাতুরির কারণে অথবা নিজস্ব ওয়ার্কারের কারণে মাল স্টকলট হয়ে যাওয়ার কারণে যে কোনোভাবে একটা শিপমেন্টে ধরা খায়, গার্মেন্টসের মালিক অর্ধেক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এরপর যদি আরেকটা শিপমেন্ট ধরা খায়, তাহলে গার্মেন্টসের মালিক আর বিছানা থেকে উঠতে পারে না, তখন ম্যানেজারদের বলে যে তুমি বাকি মালটা একটু দেখো তো, কোনো মতে দিয়ে টিয়ে অন্তত ওয়ার্কার ছাড়াইতে পারো নাকি। আর লাস্টের মালটাও যখন স্টক লট হয়, তখন এই গার্মেন্টস মালিক ওখানে স্টক করে বিছানা থেকে আর উঠে না, স্টক করে মরে যায়। আর এটা হচ্ছে বাস্তবতা, কারণ টেনশন মানুষকে শেষ করে দেয়। তো একটা গার্মেন্টস খালি 3টা শিপমেন্ট যদি ধরা খায় বসে যায়, একটা বাজে বায়ার আসলে বসে যায়। আপনার নিজস্ব একজন মার্চেন্ডাইজার যে স্টক লট ব্যবসায়ীর সাথে সম্পর্কিত এবং সে আপনার মালটা ইচ্ছা করে স্টক লট করে দিয়ে স্টক লট কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে কমিশন খাবে, ওর কারণে গার্মেন্টসটা ধ্বংস হয়ে যায়। রাষ্ট্রীয় সমস্যায় গার্মেন্টস ধ্বংস হয়, ইন্টারনাল ম্যানেজমেন্টে গার্মেন্টস ধ্বংস হয়, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ব্যবসার মধ্যে ঢুকালে ধ্বংস হয়। তারপরে কি হয়? এরপরে রাজনৈতিক, তারপরে মাস্তানি, চাঁদাবাজি, বিভিন্ন কারণে একটা গার্মেন্টস ধ্বংস হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান, শুধু গার্মেন্টস না, একটা কারখানা অথবা উৎপাদন প্রতিষ্ঠান ধ্বংস হতে সময় লাগে না, কিন্তু সৃষ্টি হতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্ট লাগে। এগুলো বাইরে থেকে যারা দেখে তারা বুঝবে না, তারা এটা মাপতেও পারবে না যে এই কষ্টের মাত্রাটা কতটা সীমাহীন মাত্রা। তো একটা গার্মেন্টস এই বাংলাদেশে গত 3-4 বছরে অথবা এই সরকার থাকা অবস্থা এবং সরকার যাওয়ার পরে নির্বাচনের সময় ধ্বংস হয়, ওয়ার্কারদের বেতন বাড়ানোয় ধ্বংস হয়, বিদ্যুৎ বিল বাড়ানোয় ধ্বংস হয়, ধাক্কা খেয়ে ধ্বংস হয়, গ্যাস বিল বাড়ানোয় কস্টিং মেটে না সেখানে ধ্বংস হয়, ব্যাংকের এলসি হয় না সেখানে ধ্বংস হয়, ব্যাংকে লোন হয় না সেখানে ধ্বংস হয়, রাজনৈতিক নেতাদের জুট না দিলে ওয়ার্কার দিয়ে গার্মেন্টস ভাঙচুর করা দেয়, রাজনীতি শুরু করে দেয় গার্মেন্টসের মধ্যে, ওই জুটের ব্যবসায়ী রাজনীতিবিদ ব্যবসায়ীর কারণে গার্মেন্টস ধ্বংস হয়। তো এই গত 10 বছরে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা এই বাহ্যিক পরিবেশের কারণে অথবা বাহ্যিক ফল্টের কারণে নিজের গার্মেন্টস ধ্বংস হওয়াটাকে কয়বার ঘুরে দাঁড়াবে, কয়বার ব্যাংকের লোন ডাইভার্স করে এটাকে আবার লোনের সংখ্যা বাড়াইতে থাকবে, আর বাড়ি ঘর সব কিছু মর্টগেজের সংখ্যা বাড়াইতে বাড়াইতে ন্যাংটা হয়ে যাবে। অর্থাৎ বাইরে ওই হালকা একটা নেংটির মতো অথবা একটা গামছার মতো পেঁচানো আছে, কিন্তু ভিতরে আন্ডার ওয়াটার কিচ্ছু নাই।
তো গার্মেন্টস মালিকদের যত সহায় সম্পদ আছে এগুলো ব্যাংকে রাখতে রাখতে ভিতরে কিচ্ছু নাই, শুধু বাইরেতে দেখে দেখা যাচ্ছে যে গার্মেন্টস মালিক একটা গামছা পরে আছে, একটা কাপড় পরে আছে, অথবা সুখে আছে, সুখের একটা কাপড় পরে আছে, বেসিক্যালি তার ভিতরে কিছুই নাই। আর একটা গার্মেন্টস একবার যখন ধ্বংস হয় তখন তার পরিবারের লোকজনই বলে যে ব্যবসা ভালো কিছু হবে না, জমি জমা ধ্বংস হয়ে গেল, ফ্ল্যাট বেচে দিলা, গহনা ধ্বংস হয়ে গেল, তাহলে এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় নামো। ওইটা হতে হতে আবার যখন আপনি একটু ঘুরে দাঁড় করাচ্ছেন তখন আবারও যদি আর একটা ধাক্কা আসে তখন পারলে বই আপনার ডিভোর্স দিয়ে বেরিয়ে চলে যাবে। দুইবারই তো আপনার ঘরও শেষ, পরও শেষ, ব্যবসাও শেষ, তিনবার এবার কীভাবে ঘুরে দাঁড়াবেন? আর আপনারা হিসাব করে দেখেন এই গত 10 বছরে আজকে সহ, আজকে থেকে গত 10 বছর যদি কাউন্ট করেন তাহলে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরটা কম করে হলেও 10 বার ধাক্কা খাইছে। এরপরে যে কিছু গার্মেন্টস বেঁচে আছে সেই গার্মেন্টসগুলো বেঁচে আছে হয় বিদেশিরা ভাড়া করে নেওয়া কোম্পানি, অথবা দুইজন মালিক, একজন বিদেশে শোরুমে মাল বিক্রি করে আর একজন এখানে খালি প্রোডাকশন করে, মানে নিজের কাজ নিজে করে, বাইরের কোনো কাজ করে না। আর একটা হলো লিয়াজো অফিস, বড় বড় ব্র্যান্ড বাংলাদেশে তার বাইং হাউস খুলছে, এজেন্ট অফিস, ওদের মাধ্যমে নিজস্ব কিছু ফ্যাক্টরিতে কাজ উঠায়। আর ওইটা তো অনেক স্ট্যান্ডার্ড ছাড়া সম্ভব না, অনেক হাই কোয়ালিটি ফ্যাক্টরি ছাড়া ওইসব কাজ পাওয়া সম্ভব না। তাহলে মধ্যবিত্ত 1 লাইন 2 লাইন, 1 লাইন মানে 65টা মেশিন ধরেন, 65টা মেশিন, 2 লাইন মানে তার ডাবল, 3 লাইন মানে তার ডাবল, এভাবে 16, 20, 40 লাইনের ফ্যাক্টরি সব ধ্বংস হয়ে গেছে। তো এখন আমরা যারা ছোট যারা আছি, আমরা এর পরেও বিশ্বের সবচেয়ে অসভ্য নির্লজ্জ বেহায়ের মতো হলেও পরিবারের জন্য, নিজের পেটে ভাতের জন্য আমরা একটু চেষ্টা করতেছি, দেখি আবার একটু কোনো মতে চেয়ে চিনতে হাত পেতে অথবা কেসে পাওনাদারের হাতে পায়ে ধরে অন্তত ঠেকঠুক দিয়ে অন্তত আবার গার্মেন্টসটা চালু করতে পারি কি না। তো এটা করতে যে হাতাহাতি হচ্ছে, মুখোমুখি হচ্ছে, কেউ মামলার সম্মুখীন হচ্ছে, কেউ থানা কোর্টের সম্মুখীন হচ্ছে, কেউ স্থানীয় মাস্তানের পাল্লায় পড়তেছে, তো চলতেছে নন স্টপ। এখন এর মধ্যে কেউ যদি ঘুরে দাঁড়াইতে পারে অথবা সামান্য কিছু করে খাইতে পারে ভালো, আর না করতে পারলে খুব যে কিছু আশা করার আছে অথবা তার যে দক্ষতার অভাব ছিল এটা বলার কোনো সুযোগ নাই, কারণ সামগ্রিক পরিবেশই তাকে ব্যাড লাক টেনে আনছে, কিছু করার নাই, টেনে আনছে। এখন নদীর পাড়ে সহজে একটু সেচ দেওয়া যায়, এর জন্য নদীর পাড়ে সবচেয়ে উঁচু জায়গায় যদি আপনি একটু ধান চাষ করেন আর নদী থেকে পানি নিয়ে নিয়ে সেচ দিচ্ছেন, ঠিক ধানও আসছে, ফসল পাকার সময় এসে এই সময় এমন একটা বন্যা আসলো ওই নদীর পানির পাড়ে, ওই যে পাড়ে যে ধান ওটা তো দূরের কথা, ওখানে ঘরের ছাদ পর্যন্ত ছুঁয়ে গেল, তাহলে এটা বুঝতে হবে ব্যাড লাক। এরকমই ব্যাড লাক গার্মেন্টস জগতে বাংলাদেশে চলতেছে। আর এই ব্যাড লাকের জন্ম কিন্তু আমাদের রাজনীতিবিদ অথবা রাষ্ট্রের পলিসি অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা এই শ্রম জনশক্তি রপ্তানির এই যে দপ্তরগুলো, এদের মাধ্যমে এই ঘটনা, তাদেরই ভুল অথবা তাদের হিসাবের কারণে এগুলো ঘটছে। আর এর সাথে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, তারপরে চুরি, বাটপারি, ভোগান্তি, মাস্তানি, এগুলোর কারণে ঘটছে। তো সামগ্রিকভাবেই আমাদের দেশের থেকে গার্মেন্টস সেক্টরটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো কতবার ধ্বংসের পর আবার ঘুরে দাঁড়ানো সম্ভব? যতক্ষণ আয়ু আছে ততক্ষণ দুটো ভাতের জন্য চেষ্টা করতে হবে, ততক্ষণ সম্ভব, অথবা সম্ভব করার চেষ্টা করতে হবে। আর অসম্ভব হয়ে গেলে আর কিছু বলারও নাই, সহানুভূতি দেখারও নাই, আর কোনো কিছু করার নেই। তো এভাবে জেনে শুনে বুঝে আপনারা যারা গার্মেন্টস সেক্টরে যুদ্ধ করতেছেন তারা হয় যুদ্ধ করবেন, না যুদ্ধ থেকে বিদায় নিয়ে সামান্য কিছু যদি সন্তুষ্ট থাকেন সেটা নিয়ে ব্যবসা করবেন। দরকারে ওই বলে না রাতের রাজা দিনের বেলায় ফকির, তো আজকে ছিলেন গার্মেন্টসের এমডি আর কালকে সকালে ওই রাস্তার পাশে অথবা বাজারের পাশে বসে একটা সবজি বিক্রি করতেছেন। জান তো বাঁচাইতে হবে, ওটা মেনে নিয়ে ছাড়া কিছু করার নাই। আপনি যদি সৎ ব্যবসায়ী হন আর দেশতে পলায় যাওয়ার ইচ্ছা না থাকে, অথবা ওই ব্যবসাকে ধান্দাবাজি করে 10টা ব্যাংকের সাথে বেইমানি অথবা ইনভেস্টরের সাথে বেইমানি করার ইচ্ছা না থাকে, তাহলে ভালো ওই সবজির দোকান দিয়ে ব্যবসা করা। তা আমরা যারা সৎ ব্যবসায়ী বলে অন্তত নিজের মনের কাছে নিজেকে দাবি করি, সমাজে দাবি করার প্রশ্ন আসে না, কারণ সমাজ কখনো আমাকে বাজার করে খাওয়াবে না। তো নিজের মনের কাছে অন্তত দাবি করি আমরা অন্তত, আর যাই হোক এই গার্মেন্টস যদি ধ্বংস হয়ে যায় হয়তো বা রাস্তার পাশে একটু সবজি নিয়ে সবজির দোকান দিয়ে বসবো, কিন্তু হারাম আর দেশ ধ্বংস হয় এরকম কোনো কাজ আমাদের দিয়ে করানো সম্ভব না।
বাকিটা আল্লাহ ভরসা। তো তারপরে আপনাদের সবার জন্য শুভকামনা মন থেকে। আসসালামু আলাইকুম।